সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে আমার রচিত একটা কবিতা পাঠ করব। আমি আগেই বলেছি আমি আবৃত্তিকার নই, যার ফলে আমি আবৃত্তি করি না, পাঠ করি। তো আমার কবিতাটি পাঠ করার আগে এটার প্রেক্ষাপটটা একটু আলোচনা করা প্রয়োজন মনে করছি। 2024 সালের 7 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে। এটা ছিল তাদের সর্বশেষ নির্বাচন, যেটাকে বিরোধী দলগুলো প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যায়িত করে। তো এই নির্বাচনটি প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো বর্জন করেছিল, কিন্তু আওয়ামী লীগ কৌশলে তাদের নিজস্ব প্রার্থীকে, তাদের দলের প্রার্থীদেরকে বিদ্রোহী প্রার্থী বানিয়ে এই নির্বাচনটা সম্পন্ন করে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক অস্থিরতা এবং রাজনৈতিক সহিংসতা ঘটেছিল, যেগুলো আমাকে এবং আপনাদের সবাইকে পীড়া দিয়েছিল। এটা আমাদের মনে অনেক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2023 সালের 19শে ডিসেম্বর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হলে নাদিরা আক্তার পপি নামে এক মায়ের কোলে তার শিশু সন্তান, 3 বছরের শিশু সন্তান ইয়াসমিন সহ তাদের দুজনেরই মর্মান্তিক মৃত্যু ঘটে। 2024 সালের 5ই জানুয়ারি গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিলে ইয়াসমিনের মতো অনেক নিরীহ লোক মারা যায়। তো ওই দিনের এক উদ্ধারকারী সোহেল রানার বিবরণ থেকে জানা যায় যে এক ভদ্রলোক, তিনি ভিকটিম, তিনি যে ট্রেনের জানলা দিয়ে অর্ধেকটা তার বাহিরে ছিল, তাকে উদ্ধার করা যেত হয়তো। তো তাকে উদ্ধার করতে গেলে উনি বললেন যে আমার স্ত্রী এবং পুত্র অলরেডি আগুনে পুড়ে মারা গিয়েছেন, আমারও বেশিরভাগ পুড়ে গিয়েছে, আমার বেঁচে থেকে লাভ কি। তখন তিনি কি করলেন, স্বেচ্ছায় মৃত্যুটাকে গ্রহণ করে নিলেন। তো এই যে ঘটনাগুলো ঘটলো, আমি আসলে ভীরু মানুষ হিসেবে কখনোই প্রতিবাদ করতে পারি না, তখনও প্রতিবাদ করতে পারি নাই, এখনও প্রতিবাদ করতে পারি না। এটা আসলে আমাদের জাতিগত, জানি না, হয়তো মধ্যবিত্তের এটাই আমাদের স্বভাব যে আমরা প্রতিবাদ করতে পারি না। কিন্তু প্রতিবাদ করতে না পারলেও এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছিল, নিজের বিবেককে অনেক তাড়া দিচ্ছিল। এই কারণে 19শে ডিসেম্বর 2023 সালে এই ঘটনাটা, ওই যে মা এবং শিশুর একসাথে মৃত্যুর ঘটনা ঘটলো, এটা আমাকে এত পীড়া দিচ্ছিল যে শেষ পর্যন্ত এটা 6 মাস পরে 15ই মে 2024 তারিখে আমি ইতিহাস শিরোনামে একটা কবিতা লিখি। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি অন্তত প্রতিবাদটা করতে পারলাম ভিন্ন আঙ্গিকে হলেও, এবং ভবিষ্যৎ যে প্রজন্ম তারা জানতে পারুক যে আসলে আমাদের চরিত্র কেমন ছিল, আমাদের আমাদের এই সময়টা আসলে কেমন, এটা আমি জানানোর জন্য কবিতাটা লিখি। তো এই ঘটনাগুলো যে সময়টাতে ঘটে, সেই সময়টাতে প্রধান যেই বিরোধী দল বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এত বেশি মামলা ছিল, তারা মামলায় জর্জরিত হয়ে প্রত্যেক দিনে আদালতে ছুটে যেতেন, প্রত্যেক দিন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতেন। আর অনেক নেতাই ছিলেন কারাগারে বন্দী। এখন এই কবিতা ওই প্রেক্ষাপটটাতে যেহেতু লেখা, কবিতায় কিছু জিনিস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যার ফলে বোঝার সুবিধার্থে আমি কয়েকটা শব্দ বলে দিচ্ছি আর কি, যদিও কবির দায়িত্ব না এগুলো বলে দেয়া। কবিতায় পাবেন আমাদের হাতে তো লোহার চুড়ি। লোহার চুড়ি মানে হচ্ছে কি, এই যে কারাগারের হাতকড়া, মানে বিরোধীরা যে এক ধরনের বন্দি দশায় ছিল সেটার একটা প্রতীক। এই সম্পর্কে আবার বুদ্ধিজীবীরা কি বললেন যে হাতে চুড়ি তাতে কি, নারী পুরুষ সমান সমান। তো এই বুদ্ধিজীবীদের কথাটা এনে আমি আমাদের বর্তমান সময়ের বুদ্ধিজীবীদের চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের বুদ্ধিজীবীদের বিষয়টা এরকম যে যাই ঘটুক না কেন, তারা প্রেক্ষাপটটা জানে, বুঝে, জানার পরেও তারা সবকিছু সবসময় বিরোধী দলের উপরেই চাপিয়ে দেওয়ার জন্য ব্যস্ত থাকে, কারণ তারা সরকারের তোষামদে ব্যস্ত, এবং সরকারকে তারা এমনভাবে এসব ঘটনা তোষামত করে যেন সরকার হচ্ছে সদ্য ভূমিষ্ঠ একটা শিশুর মতো নিষ্পাপ। নারী পুরুষ সমান সমান এই কথার মধ্যে বুঝাতে চাচ্ছি যে বিরোধী দলগুলো বলছে যে আমার হাতে তো হাত করা, মানে চুড়ি, লোহার চুড়ি, তাহলে আমরা অক্ষম। তো এই অক্ষমতাটাকে বা চুড়ি দিয়ে আমি বুঝাতে চেয়েছি যে তারা নিজেদেরকে এক ধরনের নারী সাজিয়ে বসে রেখেছে, নারীর মতো অক্ষম নিজেদেরকে মনে করছে।
আমার উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই নারীদেরকে অক্ষম বলে চিত্রায়িত করা না বা নারীদেরকে হেয় করা না। আমি এটা স্পষ্টভাবে জানি যে নারীরা অত্যন্ত সক্ষম এবং অনেক ক্ষেত্রে পুরুষের থেকেও তারা এগিয়ে আছেন, এগিয়ে থাকেন। এটা নিতান্ত একটা প্রতীকী শব্দ ব্যবহার করেছে। আর সমান সমানের আরেকটা অর্থ হচ্ছে যে আজকে যারা মজলুম, আজকে যারা নিপীড়িত হচ্ছে, সময়ের পরিক্রমায় যখন ক্ষমতার পালাবদল হবে, এরাও কিন্তু একই সমানভাবে একই রকমভাবে উদয় হতে পারে। কারণ এটা আমরা অতীতের ইতিহাসে তাই দেখেছি, যদিও এটা এখন প্রমাণিতও বটে। কবিতায় আপনি পাবেন ওই যে মা এবং শিশুর মৃত্যু ঘটেছে, সেটাকে আমি এভাবে চিত্রিত করেছি যে চাপ কমেছে এক পেটের। এক পেট কোথায়? সোয়া এক পেট। মানে আমরা আসলে যে যন্ত্রণায় আগুনের মধ্যে দিয়ে আছি, এর থেকে বাস্তব আগুনে পুড়ে মরে যাওয়াই ভালো। আর পুড়ে মরে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে এই যে চাপ কমেছে এক পেটের, এক পেট কোথায় সোয়া এক পেট, এই ধরনের বিভৎস বিবরণ দিয়ে আমি বর্তমানে অর্থনৈতিক যে নোংরা প্রতিযোগিতা এবং মানবিক যে বিপর্যয় সেটাকে ফুটিয়ে তুলেছি। একজন মায়ের মৃত্যু এবং তার শিশুর মৃত্যু, এই দুইটা পেট কমাতে কি হয়েছে? সোয়া এক পেট কমেছে। তো এখন অর্থাৎ মানুষের প্রতিযোগিতাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তার প্রতিদ্বন্দ্বীর মৃত্যু হলে অনেকে মনে মনে খুশি হন, যেন তার আয়ের পথটি পরিষ্কার হয়েছে। একজন প্রতিদ্বন্দ্বী কমে যাওয়ার কারণে মনে হয় যেন নিজের ভাগের ভাগটা বেড়েছে আর কি, এরকম। মানে এটা যদিও ঘটে না, তবে ঘটতেও পারে ভবিষ্যতে, মানুষ এরকম খুশি হইতেও পারে ভবিষ্যতে, যেভাবে আমাদের বিপর্যয় আসছে, মানবিক বিপর্যয়। তো এটা আসলে একটা মানবিক বিপর্যয়ের প্রতীকী উদাহরণ মাত্র। বাস্তবে আসলে এরকম কারো মনে আছে কিনা আমি জানি না। তো পুরো কবিতায় যে আলাপচারিতা চলছে সেটার মধ্যে আমরা যেমন অনেক স্বার্থপরতার গন্ধ পাই, মানবিকতার আভাসও পাই। তবে মানবিকতাগুলো একান্তে আলাপচারিতা পর্যন্ত সীমাবদ্ধ। কবিতার শেষে দেখবেন দৈব থেকে আওয়াজ আসে, মানে আমাদের বিবেকের আওয়াজ, আমাদের ভেতরের কথা, আমাদের ভেতরের যে যন্ত্রণা, সেটা আমাদেরকে তাড়না দিতে চায়। কিন্তু আমরা এত বেশি প্রতিযোগিতার মধ্যে আছি, আমরা এত বেশি অর্থকেন্দ্রিক এবং কামাতে কামাতে এত ব্যস্ত, টাকা কামাতে হবে প্রচুর, এই কারণে আমরা আমাদের নিজের আওয়াজটাকে শোনার চেষ্টাই করি না, বা এটা আমাদের কানেই আসে না। তো যাই হোক, কবিতাটা আমি শুরু করি। কবিতার শিরোনাম হচ্ছে ইতিহাস। কে নেবে দায়? উদো দিল বুধর ঘাড়ে, বুধ দিল উদোর ঘাড়ে। উদো বলল, আমাদের হাতে তো লোহার চুড়ি। বুদ্ধিজীবী বলল, হাতে চুড়ি তাতে কি, নারী পুরুষ সমান সমান। একজন বলল, মুক্তি পেয়েছে অদৃশ্য আগুন থেকে। আরেকজন বলল, চাপ কমেছে এক পেটের। অন্যজন বলল, এক পেট কোথায়, সোয়া এক পেট। একটি শিশু ছিল কোলে। আরো একজন বলল, সোয়া এক কই, আরো তো পুড়েছে। প্রথমে পুড়েছে চিৎকার, তারপর নিঃশ্বাস, এরপর চোখ, মুখ, সমস্ত শরীর এমন ভাবে পুড়লো, পোড়া গন্ধ পর্যন্ত পুড়ে গেল। এভাবে চললো আলাপচারিতা। ঠিক তখনই দৈব থেকে আওয়াজ এলো, মানুষ পোড়েনি, মানুষ পোড়েনি, পুড়েছে মানবতা। কেউই শুনল না, সবাই সবার মতোই চলল।